উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ১৪। ড্রেস খুলে আমার সামনে দাঁড়া বান্দি। অভির কুরুচিপূর্ণ কথাগুলো কর্ণপাত হতেই আগুনের মতো তেতে ওঠে আনন্দী। সে কি এতটাই সস্তা হয়ে গেছে? যখন অভি চাইবে তখনই তাকে শরীর প্রদর্শন করতে হবে। আচ্ছা, সে কি বাজারি মেয়ে? তাকে কি টাকা দিয়ে কেনা? আনন্দীর চোখ বেয়ে আপনা আপনি অশ্রুর ধারাগুলো ধাপিত হতে থাকে। গড়গড়িয়ে বইতে থাকা সেই ধারাগুলো বোধহয় অভির মন গলাতে ব্যর্থ হলো। সে আবারও কাপুরুষের ন্যায় আনন্দীকে ঝাঁকি দিয়ে বলল, খুলবি নাকি আমি নিজে এসে খুলমু? তুই কি মানুষ নাকি জানোয়ার? আমার লগে শোয়ার সময় মনে ছিল না? জলদি খুলবাল, মুডে আসি। দাঁতে দাঁত পিষে আনন্দী বলে, তুই তো একটা ধর্ষণকারী, তোর সাথে ইচ্ছে করে কোনো মেয়ে শুতে যাবে না। আনন্দীর দাঁতে দাঁত পিষে কথাগুলো শুনতেই ফিক করে হট্টহাসিতে ফেটে পড়ে অভি। চোখ ডলতে ডলতে বলে, ভিডিওতে তো স্পষ্ট দেখা যাইতেছে তুই ইচ্ছে কইরাই আসোস। দেখবি নাকি পাঠামো তোর বাপরে। কথায় রয়েছে নারী জাতি ভয়ঙ্করী, কিন্তু কথাটি হওয়া উচিত ছিল নারী জাতি অসহায়কারী। যে যখন নারীকে পাই ভোগের সামগ্রী বানাই। সব থেকে সস্তা হলো মেয়ে লোকের সত্তা। কখনো পরিবার, কখনো ভিডিও, বা কখনো এমন জিনিস দিয়ে তাদের ব্ল্যাকমেল করা হয় যখন তারা নিজের ইজ্জতও দিয়ে দেয়। আসলে দিয়ে দেয় না, বরং অভির মতো কিছু পশুরা লুটে নেয় যখন মন চায় তাদের মনের খায়েশ মেটায়। অভির হুমকি শুনে কিছুক্ষণ চুপটি মেরে বসে থেকে বড় নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায় আনন্দী। তারপর দরজা বন্ধ করে শরীরের পোশাকটি খুলে ভিডিও কলে অভির সামনে দাঁড়ায়। ফোন সামনে ধরতে অভি বলে, একটু নিচে ধর বান্দি, কিছু দেখি না। অভির কথা মতো আনন্দী ফোনটি দিয়ে তার শরীরের বিভিন্ন অংশ প্রদর্শন করতে থাকে। প্রতিটা বডি পার্ট দেখতে দেখতে অভি আরেক অকাজ করতে থাকে। ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে আনন্দী। চোখ বন্ধ করলেও তার অশ্রুগুলো বন্ধ হলো না। সেগুলো পড়ে গলা টইটম্বর হতে লাগলো। কিছুক্ষণ পর অভি বলে, যখনই ডাকমু হাজির হবি। সময় মতো তোরে না পাইলে খবর আছে। আনন্দী হ্যাঁ কিংবা না কোনো কিছুই করলো না। কোনো রকম ফোনটি কেটে দিয়ে ফ্লোরে বসে পড়ল সে। একবার মন বলল মাকে কি সব জানিয়ে দেবে, তখনই আবার এক বিশাল বড় বাধা মন বেঁধে দিল। আনন্দী তার মাকে কি বলবে? মা, আমি ধর্ষিতা। আজ আমি স্বেচ্ছায় গিয়েছিলাম অভির সাথে অকাজ করতে। একটা মেয়ে যার বয়স সবে 18 হলো, সে দিন দুনিয়া সম্পর্কে তেমন একটা কিছু জানে না। সে আজ ধর্ষিতা। সে কি করে মাকে বলবে তার সাথে কি হয়ে গেছে? এটা কি আদৌ সম্ভব? ঠিক এই ভুলটাই আনন্দী করে বসে। সে কিছু বলল না তার মাকে। যদি বলতো তাহলে হয়তো কালকের সূর্যটি এক নতুন বার্তা বয়ে আনতো। অভি নামক নরপিশাচটির হাত থেকে মুক্তি পেত। কিন্তু আনন্দী বলল না তার মাকে। সচরাচর কম বয়সী মেয়েগুলো এই একটাই ভুল করে বসে। নিজের সাথে কিছু ঘটে গেলে মাকে বলে না। ভাবে কি করে বলবে। বাসা থেকে বের হওয়া নিষিদ্ধ করে দেবে। যাকে পাবে তার সাথে ধরে বিয়ে দিয়ে দেবে। এই ভয়গুলোই কম বয়সী মেয়েরা নিজেদের পরিবার থেকে একটু দূর করে রাখে। এখানে যে সম্পূর্ণ তাদের দোষ বিষয়টি এমনও নয়। পরিবারের কেউ আপন না হলেও মায়ের হওয়া উচিত বন্ধুর মতো, যেন মেয়েটি কিছু হলে তার মাকে বলতে পারে। কিন্তু মা সমাজে এমন কিছু মা রয়েছে যারা তিল থেকে তাল হলেই সন্তানকে এমনভাবে দোষারোপ করে, সন্তানটি ভুলে যায় তার বটবৃক্ষের কথা। মা বাবাকে চরম শত্রু মনে হয় তখন। আচ্ছা, একবার কি ভেবে দেখেছেন যে কথাগুলো আমরা বন্ধুদের সাথে শেয়ার করতে পারি, সেগুলো মা কিংবা বাবার সাথে কেন শেয়ার করতে পারি না? আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী সেই বন্ডিংটাই ক্রিয়েট হয় না। এর মানে কি শুধু মায়ের দোষ? না, এখানে 50% ছেলেমেয়েরও দোষ থাকে। তারা অনেক কিছুর ভয়ভীতির ফলে পরিবারকে মাঝে মাঝে ভিলেনে পরিণত করে। যেমন কেন রাতে বের হতে দিল, এতটা কুল প্যারেন্টস নয়, ব্লা ব্লা। অথচ সন্তানগুলো বোঝে না, যেখানে দিনের বেলায় সেফটি নেই সেখানে রাতের বেলা কি করে সেফটি থাকবে। সন্তানটি যতক্ষণ বাইরে বুক দুরু দুরু করতে থাকে মাটির, যখন সে ঘরে থাকে নিশ্চিন্তভাবে ঘুমায়। এই যে বোঝাপড়ার ভুল হয়ে একটা গ্যাপ চলে আসে, তখন অভির মতো ছেলেরা মাঝে ঢুকে পড়ে। তারপর ঘটে যায় অঘটন। একটি দুর্ঘটনা, সারা জীবনের কান্না। ফ্লোরে এলোমেলোভাবে শুয়ে থাকা আনন্দী নিজের নগ্ন শরীরটার দিকে তাকায়। কতটা অপবিত্র সে আজ। চোখ তুলে উপরে ঘূর্ণিমান ফ্যানটির দিকে তাকায় সে। এভাবে আর যাই হোক, বেঁচে তো থাকা যায় না। বেঁচে থাকলেও কি নামে থাকবে? ধর্ষিতা। ফ্যানটির দিকে তাকিয়ে নিজের ওড়না খুঁজতে থাকে আনন্দী। আলমারি থেকে একটি বড় সাইজের ওড়না
যেটা লম্বা এবং চওড়ায় প্রশস্ত, সেটা নিয়ে আবারও ফ্যানের দিকে তাকায় সে। তারপর পড়ার টেবিলের সামনে রাখা চেয়ারটি নিয়ে বিছানার ওপরে রাখে। খুব সাহস করে চেয়ারের উপরে দাঁড়িয়ে পড়ে আনন্দী। ফ্যানের সাথে ওড়নাটি বেঁধে গলায় দিবে, তার আগেই দরজার ওপার থেকে ভেসে আসে বাবার গলা। খুব ভালোবাসে সে আনন্দীকে বলে, আন্দু, তোর মা খাবার গরম করেছে রে, জলদি বের হ, আমার খুব খিদে পেয়েছে। আনন্দীর বাবা সচরাচর তাকে ছাড়া খায় না। আজও বুড়ো লোকটা না খেয়ে তার পথ চেয়ে রয়েছে। আনন্দী গলায় থাকা ওড়নাটি একবার দেখে, তারপর কপাল কুঁচকে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে ওড়নাটি খুলে নিচে নেমে যায়। চেয়ার জায়গা মতো রেখে শরীরে পোশাক জড়ায়। যে ওড়না দিয়ে আনন্দী ফাঁসি দিতে গিয়েছিল, সে ওড়নাটি গায়ে জড়িয়ে চোখ মুখ মুছে দরজা খুলে বেরিয়ে পড়ে সে। দরজা খুলতেই বাবার মুখের হাস্যোজ্জ্বল হাসি দেখে নিজেকে খুব অপরাধী মনে হতে থাকে আনন্দীর। আজ যদি সে সুইসাইড করত, তাহলে বোধহয় লোকটি আর কিছুই খেত না, খালি পেটেই কয়দিন পার করত। এত তো বাবার শরীরটাও আরও খারাপ হতো। কোনো কিছু না করেও বাবা এবং সারা জীবন সাফার করত। আনন্দী চুপচাপ তার বাবার সাথে খেতে চলে যায়। মা কত সুন্দর করে রান্না করেছে তার জন্য। আলু দিয়ে গরুর মাংসের ঝোল, সাথে সাদা ভাত, আনন্দীর সব থেকে প্রিয় খাবার। 2 থালা ভাত আর এমনিতেই শেষ হয়ে যায় এই খাবার পেলে। আনন্দীকে চেয়ারে বসিয়ে বাবা প্লেট সামনে রাখে। মা 2 হাতা ভাত দিতেই আনন্দী আর দিতে পারবো না করে। মা তবুও আরও 1 হাতা ভাত ঠেলে দেয়। মায়েদের সব থেকে বিশেষ কাজের মাঝে এই একটা কাজই রয়েছে, যদি সন্তান বলে ব্যাস আর ভাত দিও না, মায়ের আরও 1 হাতা বেশি দেয়, কারণ তারা জানেন সন্তানের খিদে কতটুকু, ঠিক কতটুকু হলে তাদের পেট ভরবে। সবাইকে খাবার দিয়ে নিজেও খেতে বসেন আনন্দীর মা। এক এক করে 3 জনই খেতে শুরু করে। খাওয়ার মাঝপথে আনন্দী হু হু করে কেঁদে ওঠে। তার এই হঠাৎ কান্নার কোনো কুলকিনারা করতে পারে না তার মা বাবা। বাবা খাবারের প্লেট থেকে উঠে আনন্দীর কাঁধে হাত রাখে, কিন্তু কেন যেন আনন্দী তার হাতটি সরিয়ে ফেলে। নিজের বাবার ছোঁয়াও কেমন যেন লাগতে শুরু করে আনন্দীর। বাবা নামক মানুষটি বুঝলো না মেয়ের মতিগতি। সে পানির গ্লাস সামনে ধরল। মাও কিছু বুঝে উঠতে পারল না। আনন্দীকে এতবার জিজ্ঞেস করার পরও সে কিছু বলল না। এক পর্যায়ে হিসকি টান উঠে পড়ে আনন্দীর। মা পিঠে কয়েকবার হালকা বাড়ি দিয়ে বলে, এত কাঁদিস না মা, কি হয়েছে? খুব বেশি শরীর খারাপ লাগছে? মায়ের কথায় কোনো উত্তর নেই আনন্দীর কাছে। সে অনবরত কেঁদেই চলেছে। বাবা আবারও পিঠে হাত দিতেই আনন্দী আবারও হাত সরিয়ে ফেলে। অভি আনন্দীকে এতটাই ট্রমাটাইজ করে ফেলেছে, বাবার মতো পবিত্র ছোঁয়াতেও তার গা ঘিন ঘিন করে উঠছে। কিন্তু বোকা বাবাটি এবারও বুঝল না। সে এটা ওটা দিতে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর আনন্দীর কান্না থামে। সে তার বাবাকে বলে, আমার শরীর ভালো লাগছে না বাবাই, রুমে গিয়ে শুয়ে পড়ি। মেয়ের কপালে হাত দিয়ে আকরাম শেখ বলে, কপালটি তো বেশ গরম রে মা, ডাক্তারের কাছে যাই চল। না বাবাই, আমি রেস্ট নিলে ঠিক হয়ে যাব। বাবা কিছু বলতে গিয়েও যেন পারল না। মেয়েরা বড় হলে সবার আগে বাবার সাথে দূরত্ব বাড়ে। আনন্দীও বড় হচ্ছে, তাই হয়তো এমন করছে। আকরাম শেখ তাকে চোখের ইশারা করে বোঝাতে যেতে আনন্দী যেতে যেতে আবারও পেছন ফিরে বলে, বাবাই। মা, কিছু না। আনন্দী চুপচাপ চলে যায়। তার বাবাকে বলতে গিয়েও বলতে পারল না তার সাথে হয়ে যাওয়া এই অঘটনটির কথা। আকরাম শেখ সন্দেহ করে বটে, হয়তো অভি আবার কিছু করেছে, এই ধারণা তার হয়ে যায়। কিন্তু মেয়েকে এখন কিছু জিজ্ঞেস করলে তার শরীর আরও খারাপ হবে। তাই কিছু না বলেই চুপচাপ করে রইল আকরাম শেখ। এক বুক নিঃশ্বাস ফেলে আকরাম শেখ বলল, মেয়েরা বড় হলে সবার আগে পর হয় বাবা।